মর্নিং স্টুডেন্টস, আজ আমরা ডাবল কলাম ক্যাশবুকের ওপর আরও একটি প্রবলেম সমাধান করব। প্রবলেমটি সমাধানের আগে তোমাদের বলি যে প্রবলেমগুলো নিয়ে আমরা ক্লাস করছি সেই প্রবলেমের মধ্যে প্রত্যেকটা প্রবলেমের মধ্যে বিশেষ বিশেষ দিক আলোচনা করা হয়েছে। আজকেও এই প্রবলেমের মধ্যে এমন কিছু দিক আছে যে দিকগুলো অন্য প্রবলেমের মধ্যে আমরা সবগুলো আলোচনা করি। যা হোক, আমরা প্রথমে প্রবলেমটা নিই। প্রবলেম নাম্বার 5, record the following transactions in a double column cash book and balance the book on 31st March 2020 December 1, cash in hand 17,000, cash at bank ব্র্যাকেটে credit 33,000, December 4, received a check from Kamal rupees 8,100 and deposited into bank on 5th December. 6th December, sold goods for cash to Shankar for rupees 20,000 less trade discount at the rate of 10%. 9th December, received from Shubir a check for rupees 7,700 in full settlement of his dues rupees 8,000. December 12, received a bearer check from Mr. Das rupees 9,000. December 17, paid to Shunil by check rupees 27,500. Discount received rupees 100. December 18, issue a check to Parimal rupees 4,000. December 19, stock payment order was served to the bank as the same was lost. 21st December, cashed the bearer check received from Mr. Das over bank counter. 24th December, withdrew from bank for office use rupees 12,000. 29th December, discounted a bill rupees 6,000 with the bank at rupees 5,800. 30th December, received repayment of loan rupees 2,500 and deposited out of it rupees 2,000 into bank. December 31, deposited all cash into bank in excess of rupees 10,000. এই হলো আমাদের আজকের প্রবলেম। আমরা প্রবলেমটা সমাধান করব। সমাধানের আগে তোমাদের কয়েকটা বিশেষ দিক এই প্রবলেমে আছে সে সম্পর্কে একটু ধারণা দিই। দেখো, প্রথমে ওপেনিং ব্যালেন্সে বলা আছে ক্যাশ ইন হ্যান্ড 17,000, ঠিক আছে, কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংক ব্র্যাকেটে লেখা আছে ক্রেডিট, দ্যাট মিনস ক্রেডিট ব্যালেন্স। ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স মানে কি? ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স মানে হলো যে আমাদের ওভারড্রাফট হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানটি যত পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে তার তুলনায় আরও 33,000 টাকা ব্যাংকের কাছে ঋণী আছে, অর্থাৎ বেশি সে তুলেছে। সুতরাং এটা আমাদের ক্রেডিট ব্যালেন্স, যেহেতু আমরা ক্যাশবুকের ক্রেডিট সাইডে লিখব। তারপর দেখো, শেষে যে জার্নাল এন্ট্রিটা বলা হয়েছে যে 31st ডিসেম্বর তারিখে বলা হয়েছে যে ডিপোজিটেড অল ক্যাশ ইনটু ব্যাংক ইন এক্সেস অফ রুপিস 10,000, অর্থাৎ 10,000 টাকা হাতে রেখে বাকি যে নগদ টাকা আছে সবটাই ব্যাংকে জমা করা হয়েছে। হ্যাঁ, তো সাধারণত আমরা জানি ব্যালেন্স যেটা ক্লোজিং ব্যালেন্স সেইটা
বের করতে হয় আমাদের। আর এখানে দেখো যে ক্যাশের ঘরে ক্লোজিং ব্যালেন্স কত থাকবে সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে থাকবে 10,000। হ্যাঁ, এবং কিছু অ্যামাউন্ট, কিছু টাকা ব্যাংকে জমা করা হয়েছে, কত টাকা সেটা কিন্তু বলেনি, বরং সেটাই আমাদের বের করতে হবে, বের করে নিতে হবে। এবার অঙ্কটাকে আমরা সমাধান করি। এবং তার জন্য আমরা একটা ক্যাশ বইয়ের ছক তৈরি করব। তোমরা জানো ডাবল কলামের ক্যাশ বুক কেমন হয়, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। তো প্রথমেই আমরা লিখব 2020, আর প্রথমে আমরা 1 তারিখে 1 ডিসেম্বর তারিখে যে ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছে ক্যাশ বুকের সেটা আমরা লিপিবদ্ধ করব। তো সেই কারণে আমরা ডেবিট দিকে লিখছি ডিসেম্বর 1 টু ব্যালেন্স বিডি। দেখো ক্যাশ সবসময় ডেবিট ব্যালেন্স হয় অথবা জিরো ব্যালেন্স হয়, এখানে ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। আমরা ডেবিট দিকে ক্যাশের ঘরে লিখছি 17,000, আর আমরা দেখছি নিচে ক্যাশ অ্যাট ব্যাংক, এটা ক্রেডিট ব্যালেন্স, সুতরাং ক্রেডিট দিকে আমরা লিখব ডিসেম্বর 1 বাই ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের ঘরে লিখব 33,000। তাহলে 1 তারিখের ট্রানজ্যাকশনটা আমরা লিপিবদ্ধ করলাম। এরপর আমাদের পরের ট্রানজ্যাকশন আছে 4 ডিসেম্বর। বলা হয়েছে যে কামালের কাছ থেকে 8,100 টাকার একটা চেক পাওয়া গেছে এবং একই দিনে নয়, এবং সেটা 5 তারিখে অর্থাৎ নেক্সট ডে ব্যাংকে জমা করা হয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে জানি যে সেম ডে ব্যাংকে জমা না করলে আমরা ব্যাংকের ঘরে লিখব না, আমরা ক্যাশের ঘরে লিখবো যখন পাবো, এবং 5 তারিখে আবার একটা ট্রানজ্যাকশন করে সেটা ব্যাংকে জমা পড়বে, এবং এই ক্যাশ আর ব্যাংকের মতো 5 তারিখে ট্রানজ্যাকশনটা হবে, এবং 5 তারিখের ট্রানজ্যাকশনটা তোমার কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে আমরা 4 তারিখের ট্রানজ্যাকশনটাকে আগে লিপিবদ্ধ করছি। ডেবিট দিকে 4 ডিসেম্বর টু কামাল অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে 8,100, ন্যারেশন বিইং চেক রিসিভড। এরপরে 5 তারিখে এই চেকটা যখন আমরা ব্যাংকে জমা করছি, প্রথমে ক্যাশ থেকে উইথড্র হবে, ক্যাশ কমে যাবে এবং তারপরে ব্যাংকে জমা হবে। সুতরাং আমরা প্রথমে ক্যাশের ঘরে লেনদেনটা লিপিবদ্ধ করব ক্রেডিট সাইডে। তো ডিসেম্বর 5 তারিখে লিখছি বাই ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে লিখব 8,100। এটা যেহেতু কন্ট্রা এন্ট্রি হবে তাই লেজার ফোলিওর ঘরে সি লিখব। এবং ডেবিট দিকে আমরা চলে আসছি, ওই একই ডেট 5 তারিখে টু ক্যাশ অ্যাকাউন্ট, লেজার ফোলিওর ঘরে সি কন্ট্রা, আর ব্যাংকের ঘরে লিখব 8,100। ন্যারেশন লিখব বিইং কামালস চেক ডিপোজিটেড, এবং ক্রেডিট দিকে আমরা লিখেছিলাম ন্যারেশনটা বিইং কামালস চেক ডিপোজিটেড। দ্য সেম ন্যারেশন বোথ সাইড হচ্ছে। 5 তারিখের ট্রানজ্যাকশনের পরে আমরা দেখছি 6 তারিখে একটি ট্রানজ্যাকশন হয়েছে, সোল্ড গুডস ফর ক্যাশ টু শঙ্কর ফর ₹20,000 লেস 10% ট্রেড ডিসকাউন্ট। অর্থাৎ 20,000 টাকার পণ্য আমরা শঙ্করকে বিক্রি করেছি এবং 10% ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে এখানে শঙ্কর নামের কোনো ভ্যালু নেই, কারণ ক্যাশ সেল হয়েছে। তো 20,000 টাকার মধ্যে ট্রেড ডিসকাউন্ট বাবদ 10% দ্যাট ইজ 2,000 বাদ যাবে, অর্থাৎ 18,000 টাকা আমরা পেয়েছি। কারণ যেহেতু ট্রেড ডিসকাউন্টকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না, তাই নেট ফিগার অর্থাৎ 18,000 টাকা আমরা এখানে লিখব। তাহলে 6 তারিখে আমরা ডেবিট সাইডে লিখব টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে লিখব 18,000, ন্যারেশন লিখব বিইং গুডস সোল্ড অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট অফ 10%। তো 6 তারিখের ট্রানজ্যাকশনের পরে আমরা দেখছি 9 তারিখে ট্রানজ্যাকশন রয়েছে, রিসিভড ফ্রম সুবীর এ চেক ফর ₹7,700 ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ ডিউজ 8,000। 8,000 টাকা পেতাম সুবীরের কাছে, তার বদলে 7,700 টাকা পাওয়া গেছে এবং মিটমাট করে নেওয়া হয়েছে। তার মানে কি, বাকি 300 টাকা কোথায় গেল না, তাকে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ক্যাশ ডিসকাউন্ট সংক্রান্ত লেনদেন ডাবল কলাম ক্যাশ বুকে লিপিবদ্ধ করা হয় না, এটা
জার্নাল প্রপারে লিপিবদ্ধ করা হবে, তাই আমরা অ্যামাউন্টের ফিগারটা নেব ৭,৭০০ টাকা, যেটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে। তাহলে আমরা ৯ তারিখে ডেবিট দিকে লিখব টু সুবীর অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে লিখব ৭,৭০০ টাকা। হ্যাঁ, তো চেক সংক্রান্ত কিছু বলা নেই। দেখো, চেকটা পাওয়া গেছে, সেই চেকটা কবে পাঠানো হয়েছে এই সংক্রান্ত আর কোনো তথ্য নেই। তার মানে আমরা ধরে নেব যে এই দিনই, যেদিন পেয়েছি সেই দিনই ব্যাংকে পাঠানো হয়েছে, সেই কারণে আমরা ব্যাংকের ঘরে এটা জমা করলাম। হ্যাঁ, ন্যারেশন লিখলাম বিইং চেক রিসিভড। ৯ তারিখের পরের ট্রানজ্যাকশন আমরা দেখছি ১২ তারিখে। রিসিভড এ বিআরআর চেক ফ্রম মিস্টার দাস ₹9,000। মিস্টার দাসের কাছ থেকে একটা বিআরআর চেক পেয়েছি। বিআরআর চেক কাকে বলে তোমরা ইতিমধ্যেই জেনেছো। যে চেক যে কোনো ব্যক্তি ব্যাংকে নিয়ে যেতে পারে, ব্যাংক তাকে চেক রেখে ওই টাকাটা দিয়ে দেবে। তো এইরকম একটি চেক আমরা পেয়েছি ১২ তারিখে। সেই জন্য বিআরআর চেক সবসময় ক্যাশের ঘরে আসবে, কখনোই ব্যাংকের ঘরে আসবে না, যদি না সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। হ্যাঁ, তা ১২ তারিখে আমরা এন্ট্রিটা করব টু মিস্টার দাস অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে ৯,০০০ টাকা। ন্যারেশন বিইং বিআরআর চেক রিসিভড। ১২ তারিখের পরের ট্রানজ্যাকশনটা হলো ১৭ তারিখে। ডিসেম্বর ১৭, পেইড টু সুনীল বাই চেক ₹27,500, ডিসকাউন্ট রিসিভড ₹100। হ্যাঁ, তো সুনীলকে আমরা চেকে পেমেন্ট করেছি ২৭,৫০০ টাকা এবং ডিসকাউন্ট পেয়েছি ১০০ টাকা। ডিসকাউন্ট সংক্রান্ত কোনো লেনদেন আমরা ডাবল কলাম ক্যাশবুকে লিপিবদ্ধ করার জায়গা নেই, এটা তখন লেখা হবে জার্নাল প্রপারে। সেই জন্য আমরা এখানে ২৭,৫০০ টাকার লেনদেনটি এখানে লিখব, অর্থাৎ আমরা ক্রেডিট দিকে লিখব ১৭ তারিখে বাই সুনীল অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে ২৭,৫০০ টাকা, বিইং চেক পেইড। এরপর ১৮ তারিখে একটি ট্রানজ্যাকশন হয়েছে, ইস্যু এ চেক টু পরিমল ₹4,000। পরিমলকে ৪,০০০ টাকার একটা চেক ইস্যু করা হয়েছে। তাহলে চেক ইস্যু করলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যামাউন্ট হ্রাস পাবে, সুতরাং আমরা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব ১৮ তারিখে বাই পরিমল অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে 4,000। ন্যারেশন বিইং চেক ইস্যুড। ১৯ তারিখে আবার একটা ট্রানজ্যাকশন বলা হয়েছে, স্টপ পেমেন্ট অর্ডার ওয়াজ সার্ভড টু দ্য ব্যাংক অ্যাজ দ্য সেম ওয়াজ লস্ট। সেম বলতে কোনটা না, ওই ১৮ তারিখে যে চেকটা আমরা ইস্যু করেছি পরিমলকে, অর্থাৎ পরিমলকে যে চেকটা ইস্যু করেছি সেই চেকটা হারিয়ে গেছে, সেই জন্য ব্যাংকে স্টপ অর্ডার দেওয়া হয়েছে যে এই চেকের টাকা পেমেন্ট করবে না। সেই ক্ষেত্রে তাহলে জার্নাল এন্ট্রি কি হবে না, সেই ক্ষেত্রে এটা আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম, সেটা এবার ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, অর্থাৎ আমরা ডেবিট দিকে লিখব ১৯ তারিখে টু পরিমল অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে 4,000। ন্যারেশন বিইং স্টপ পেমেন্ট অফ চেক। ১৯ তারিখের ট্রানজ্যাকশনের পরে আমরা পরের ট্রানজ্যাকশনটা পাচ্ছি ২১ তারিখে, কি না, ক্যাশড দ্য বিয়ারার চেক রিসিভড ফ্রম মিস্টার দাস ওভার দ্য ব্যাংক কাউন্টার। আমরা ১২ তারিখে দেখো মিস্টার দাসের কাছ থেকে একটা চেক পেয়েছিলাম ৯,০০০ টাকা মূল্যের, যেই চেকটা ২১ তারিখে এসে আমরা ভাঙিয়েছি ব্যাংকের কাউন্টার থেকে। তো লক্ষ্য করে দেখো, চেক তো আমরা ভাঙাইনি ঠিকই, কিন্তু আগেই আমরা ক্যাশ অ্যাকাউন্টে জমা করেছি, সুতরাং ভাঙালে তো ক্যাশ হবেই। অর্থাৎ নতুন করে আর একবার আমরা ক্যাশ অ্যাকাউন্টে এটা করবো না, কারণ অলরেডি ক্যাশ অ্যাকাউন্টে লেখা হয়েছে। অর্থাৎ এই ২১ তারিখের ঘটনাটার জন্য কোনো এন্ট্রি আমরা হিসেবের বইতে করব না। এর পরের জার্নাল এন্ট্রি, এর পরের ট্রানজ্যাকশনটা ঘটেছে তারিখে, উইথড্রু ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ ₹12,000। অফিসের ব্যবহারের জন্য ১২,০০০ টাকা তোলা হয়েছে। তাহলে এটা একটা কন্ট্রা এন্ট্রি। তোমরা জানো যে ব্যাংক কমে যাবে, ক্যাশ বেড়ে যাবে, ব্যাংক এবং ক্যাশের মধ্যে এন্ট্রিটা হচ্ছে। তো আমরা আগে ব্যাংক থেকে টাকাটা তুলব, অর্থাৎ ক্রেডিট দিকে ২৪ তারিখে
এন্ট্রিটা করব বাই ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে 12,000 টাকা, আর লেজার ফোলিওর ঘরে সি লিখবো কন্ট্রা এন্ট্রি যেহেতু। এবার ওই একই তারিখে 24 তারিখে আমরা ডেবিট দিকে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, লেজার ফোলিওর ঘরে সি এবং ক্যাশের ঘরে 12,000 টাকা। ন্যারেশন লিখবো বিইং ক্যাশ উইথড্রন ফর অফিস ইউজ, অফিস ইউজের জন্য ক্যাশ তোলা হয়েছে। পরে যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেটা হচ্ছে 29 তারিখ। 29 তারিখে ট্রানজ্যাকশনটা হলো ডিসকাউন্টেড এ বিল অফ রুপিস 6,000 উইথ দ্য ব্যাংক অ্যাট রুপিস 5,800, অর্থাৎ 6,000 টাকার একটা বিল অফ এক্সচেঞ্জ বা সংক্ষেপে বিল আমাদের কাছে ছিল, আমরা সেটা ব্যাংকে গিয়ে ডিসকাউন্ট করে নিয়েছি। ডিসকাউন্ট করা মানে কি? ডিসকাউন্ট করা মানে হচ্ছে যখন বিলটা ম্যাচিওর হবে, অর্থাৎ বিলের টাকা যখন পাবো তার আগেই আমাদের টাকার প্রয়োজন বলে আমরা ব্যাংকে গিয়ে ব্যাংকে একটা ডিসকাউন্ট দিয়ে, একটা ছাড় দিয়ে, ব্যাংক কিছু টাকা কেটে রাখবে আর কি, দিয়ে তারপর বাকি টাকা আমরা পাবো। অর্থাৎ 6,000 টাকার বিলের বদলে আমরা 5,800 টাকা পেয়েছি এবং ডিসকাউন্ট অ্যালাউ করেছি আমরা 200 টাকা। তো ডিসকাউন্ট অ্যালাউ এইটা লেখার বন্দোবস্ত আমাদের ডাবল কলাম ক্যাশবুকে নেই, সেই জন্য আমরা 5,800 টাকা এটা এন্ট্রি করব আমাদের ক্যাশবুকে। অর্থাৎ 29 তারিখে আমরা জার্নাল এন্ট্রিটা করব ডেবিট দিকে টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে টাকাটা ব্যাংকে জমা হবে 5,800 টাকা। ন্যারেশন লিখব বিইং বিল অফ রুপিস 6,000 ডিসকাউন্টেড। 29 তারিখের পরের ট্রানজ্যাকশন হচ্ছে 30 তারিখে রিসিভড রিপেমেন্ট অফ লোন rupees 2,500 and deposited out of it rupees 2,000 into bank, অর্থাৎ আমরা 2,500 টাকার লোন ফেরত পেয়েছি, কাউকে দিয়েছিলাম, 2,500 টাকা ফেরত পাওয়া গেছে এবং তার মধ্যে থেকে 2,000 টাকা আমরা ব্যাংকে জমা করেছি। তাহলে বাকি 500 টাকা হাতে আছে। তার মানে হচ্ছে এইটা দুটো ঘরেই আসবে, ক্যাশ এবং ব্যাংকে। হ্যাঁ, তো 2,500-এর মধ্যে 2,000 ব্যাংকে জমা করেছি, তার মানে আমরা ব্যাংকে পেয়েছি ধরবো 2,000 টাকা এবং 500 টাকা ক্যাশে পেয়েছি ধরবো। সুতরাং আমরা ক্যাশবুকের ডেবিট সাইডে 30 তারিখে জার্নাল এন্ট্রিটা করব টু লোন অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে 500 এবং ব্যাংকের ঘরে 2,000। ন্যারেশন বিইং রিপেমেন্ট অফ লোন রিসিভড অ্যান্ড ডিপোজিটেড এ পার্ট ইনটু ব্যাংক। এরপরে শেষ ট্রানজ্যাকশন দেখো আমাদের হচ্ছে 31 ডিসেম্বর তারিখে। কি বলা হয়েছে না, বলছে ডিপোজিটেড অল ক্যাশ ইনটু ব্যাংক ইন এক্সেস অফ রুপিস 10,000, অর্থাৎ তোমার হাতে যত টাকা আছে তার মধ্যে 10,000 রেখে যা থাকলো সবটা ব্যাংকে জমা করো। তাহলে আমরা যে জার্নাল এন্ট্রিটা হবে এটা একটা কন্ট্রা এন্ট্রি হবে, অর্থাৎ 31 তারিখে আমরা লিখব যে ক্রেডিট সাইডে লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে জমা হচ্ছে। লেজার ফোলিওর ঘরে সি, অ্যামাউন্টের ঘরে আমরা আপাতত ফাঁকা রাখছি, কারণ আমরা জানি না তো এখনো কত টাকা জমা করতে হবে, সেটা হিসেব করে বের করতে হবে। অনুরূপভাবে আমরা ডেবিট দিকেও 31 তারিখে লিখে রাখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, লেজার ফোলিওর ঘরে সি, ব্যাংকের ঘরটা ফাঁকা থাকবে এবং আমরা ন্যারেশন লিখব বিইং ক্যাশ ডিপোজিটেড। এইবার শেষ তারিখে অর্থাৎ হয়ে গেল যখন, এইবার তাহলে আমরা কি করব না, এইবার আমাদের ব্যালেন্স নির্ধারণের ব্যাপার। তো তোমাদের ব্যালেন্স হিসাবে বলেই দেওয়া হয়েছে যে ক্যাশে 10,000 টাকা রেখে দেবে, অর্থাৎ আমরা ক্যাশের ব্যালেন্স কি সেটা আমরা জানি। ক্যাশের ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, তাই ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স সিডি বলে, এবং ক্যাশে বলে দিয়েছে 10,000 টাকা ব্যালেন্স ক্যাশের ব্যালেন্স হবে, তাই ক্যাশের ঘরে আমরা 10,000 টাকা লিখে দিই। 10,000 টাকা যখন লেখা হয়ে গেল, এইবার দেখো যে ক্যাশের ঘরটা আমরা এবার বোথ সাইড যোগ করব। আমরা ডেবিট দিকে ক্যাশের ঘরে যদি যোগ করি তাহলে আমরা পাবো 64,600, আর ক্রেডিট দিকে যে ব্যালেন্সটা দেওয়া রয়েছে 10,000 সেইটা সমেত
আমরা যোগ করলে পাবো 18,100 টাকা। হ্যাঁ, তো এখানে কিন্তু ওই 31 তারিখে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে যে একটা অ্যামাউন্ট আসবে, যেটা ব্যাংকে জমা করা হয়েছে, সেটার ঘর ফাঁকা। তার মানে হলো এই যে 64,600 টাকা থেকে এই 18,100 টাকা বাদ দিলে যে টাকাটা আসবে সেই পরিমাণ টাকাই তাহলে আমরা ব্যাংকে জমা করেছি। তো 64,600 মাইনাস 18,100 অর্থাৎ আমরা পেলাম 46,500। এই 46,500 টাকা ব্যাংকে জমা করা হয়েছে। সুতরাং আমরা যে 30 তারিখে যে এন্ট্রিটা করেছিলাম, আমরা দুটো ঘরে ফাঁকা রেখে দিয়েছিলাম অ্যামাউন্টের ঘর, সেই দুটো ঘরে বসিয়ে দিই। অর্থাৎ ক্রেডিট দিকে আমরা ক্যাশের ঘরে আমরা লিখব 46,500 টাকা, অন্যদিকে ডেবিট দিকে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আমরা লিখেছিলাম 30 তারিখে, সেখানে ব্যাংকের ঘরে লিখব 46,500 টাকা। তাহলে ক্যাশের ঘর মিটে গেল। এইবার ব্যাংকের ঘর আমরা যোগ করব দুদিকেই। আমরা ব্যাংকের ঘরে ডেবিট দিকে যোগ করে পেলাম 74,100 টাকা এবং ক্রেডিট সাইডটা পুরো যোগ করে পেলাম 76,500 টাকা। তা এখনো আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখছি ব্যাংকের ক্রেডিট দিকটা এখনো বেশি। তাহলে কম কোন দিকে? ডেবিট দিকে। সুতরাং ডেবিট দিকে আমরা লিখব টু ব্যালেন্স সিডি বলে আমরা ওই 76,500 টাকা থেকে 74,100 বিয়োগ করব। বিয়োগ করলে পাবো 2,400। সুতরাং এইটা হলো ব্যাংকের ব্যালেন্স, এবং আমরা দেখছি যে ওপেনিং ব্যালেন্সের মতো ক্লোজিং ব্যালেন্সটাও হলো ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বা ওভারড্রাফট হিসেবে এখনো 2,400 টাকা রয়ে গেল। হ্যাঁ, তো এইবার আমরা জানি নেক্সট ডেতে আমাদের এই ব্যালেন্সটা দেখাতে হয়। অর্থাৎ আমরা 2021 সালের জানুয়ারি 1 তারিখে আমরা এই ব্যালেন্স দুটোকে দেখাবো। তো আমরা প্রথমে ক্যাশ ব্যালেন্স দেখাবো। ক্যাশ ব্যালেন্স আমরা ক্রেডিট সাইডে লিখেছিলাম, তো এইবার ডেবিট সাইডে লিখবো। অর্থাৎ 2021 সালের জানুয়ারি 1 তারিখে টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে আসবে 10,000 টাকা। অন্যদিকে ব্যাংক ব্যালেন্স যেহেতু ছিল ক্রেডিট ব্যালেন্স, ডেবিট দিকে লিখেছিলাম, এইবার ক্রেডিট দিকে লিখব 2021 সালের জানুয়ারি 1 তারিখে বাই ব্যালেন্স বিডি বলে লিখব 2,400 টাকা। সুতরাং আমাদের আজকের অঙ্ক এখানে শেষ হলো। আমরা দেখলাম এই অঙ্কের মধ্যে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে আমরা জেনেছি। বিষয়টা তোমরা ভালো করে দেখবে, বারবার পড়াটা পড়বে, দেখবে এবং অনেক অনুশীলন করবে। অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলোকে একসঙ্গে লিস্ট আকারে দেখার জন্য বাঁ দিকের ছবিতে ক্লিক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব বা অন্যান্য ছাত্রদের মধ্যে নির্দ্বিধায় শেয়ার করো। থ্যাংক ইউ।